ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পিএসসির আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের রিক্রুটমেন্ট হয়, তো সেই রিলেটেড জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করছি। তো খুব শীঘ্রই হয়তো অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের জন্য পিএসসি নোটিফিকেশন বের করবে। এর আগে 2025 সালের মিডিলের দিকে হয়তো একবার দেখবে যে ইন্ডিকেটিভ একটা নোটিফিকেশন দিয়েছিল যে অনেকটা ভ্যাকান্সি আছে। ঠিক আছে, যদিও পিএসসির ভ্যাকান্সির সংখ্যা অনেকটা কম হয়, কিন্তু বিগত সালের তুলনায় এই নতুন যেটা রিক্রুটমেন্ট হবে সে তুলনায় অনেকটাই বেশি ভ্যাকান্সি আছে। ওকে, শোনা যাচ্ছিল বা নোটিফিকেশন দিয়ে বলেছিল যে প্রায় 1600-র মতো টোটাল সব সাবজেক্ট ভ্যাকান্সি কিন্তু পিএসসি বের করবে। তো 2026 সাল শুরু হয়েছে, আশা রাখছি এই বছর কিন্তু পিএসসি নতুন করে সেই নোটিফিকেশনটা আবার পাবলিশ করবে। তো পিএসসির আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা হয়, তো 100 নম্বরে কিন্তু পরীক্ষা হয়। পরীক্ষার নম্বর কত? 100 নম্বর। কিন্তু এখানে মনে রাখবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে এবং কোশ্চেন হয় একদম স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হয়, আলতু ফালতু কোনো কোশ্চেন থাকে না, সিলেবাসের বাইরে কোনো কোশ্চেন থাকে না। ঠিক আছে, টোটালটাই রুলস ফলো করেই কিন্তু কোশ্চেনগুলোকে ওনারা করেন। এবং তার সাথে সাথে কেউ যদি এখন থেকেই একদম স্ট্র্যাটেজি নিয়ে একদম প্ল্যানিং করে পড়াশোনা করো, তাহলে কিন্তু অবশ্যই সে কোয়ালিফাই করতে পারে। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রথমে স্ক্রিনিং টেস্ট হয়। স্ক্রিনিং টেস্টের নম্বর কখনো ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, শুধুমাত্র ইন্টারভিউতে পৌঁছানোর জন্য স্ক্রিনিং টেস্টটাকে নেওয়া হয়, এখানে ছেটে দেওয়া হয়। ওকে, তারপর তোমরা যারা ইন্টারভিউতে পৌঁছাবে, তোমাদের ওইখানকার একাডেমিক স্কোর এবং তার সাথে সাথে ইন্টারভিউয়ের মার্কস, এই দুটোকে যোগ করে ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশড হয়। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর আমি খুব তাড়াতাড়ি পিএসসি এবং তার সাথে সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা কোর্স লঞ্চ করব, খুব স্বল্প মূল্যের বিনিময়ে মক টেস্ট এবং নোটস প্রোভাইড করব, এবং কিছু কিছু আমি রেকর্ডেড ভিডিও আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করব। তো অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবে। নতুন বছরের সবাইকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। সবারই প্রত্যেকটা দিন ভালো কাটুক, আগামী দিনগুলো যেন তোমাদের খুব সুখকর হয়। তো দেখো, সিলেবাসটা কিন্তু খুব বড় না, মনে রাখবে পিএসসির ক্ষেত্রে সিলেবাসটা কম থাকে, বাট কোশ্চেন হয় ভীষণ ডেপলি, একদম ভেতর থেকে কোশ্চেন হয়। ভাষা ভাষা কোশ্চেনও যেমন হয়, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেনের পরিমাণটা ভীষণ বেশি। একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমাকে অনেকবার ভাবতে হয়, মানে কোশ্চেন পড়েই যে উত্তর হবে সেটা কিন্তু হয় না পিএসসির ক্ষেত্রে, তোমাকে ভাবতে হবে তারপরে উত্তর দিতে হবে। আরেকটা জিনিস, পিএসসির ক্ষেত্রে যে প্রশ্নপত্র থাকে সেই প্রশ্নগুলো কিন্তু বাংলা মিডিয়ামে হয় না, ইংলিশে থাকে। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামের জন্য হোক বা ইংলিশ মিডিয়ামের জন্য হোক, বোথ কোশ্চেন কিন্তু ইংলিশে হয়ে থাকে। ওকে, তো তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, ইংলিশ ভার্সনে নিলে ভালো হয়, ইংলিশ ম্যাটেরিয়াল হলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, দেখো তোমাদের মোট দুটো সেকশন আছে, সেকশন 1 এবং সেকশন 2। সেকশন 1-এ মোট দুটো চ্যাপ্টার আছে, আর সেকশন 2-তে হচ্ছে মোট 3টা চ্যাপ্টার আছে। মোট টোটাল 5টা চ্যাপ্টার আছে, কিন্তু চ্যাপ্টার 5টা হলে কি হবে, বাট ভেতরে অনেক কিছুই আছে, ছোট ছোট করে লেখা আছে ভেতরে। দেখো, প্রথমে সেকশন কি আছে, বলছে ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের মধ্যে দেখো ছোট ছোট ইউনিট আছে। বলছে অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান বেসিনস। ঠিক আছে, মহাদেশ এবং মহাসাগর তলদেশের যে উৎপত্তির যে বিভিন্ন মতবাদগুলো আছে, সেই মতবাদগুলোর নাম এখানে ডিটেলসে পড়তে হয় না, শুধু মতবাদগুলোর নাম জানতে হয়, আর সেই মতবাদটা কে কত সালে দিয়েছে সেটা জানলেই হয়ে যায়। কন্টিনেন্টাল ডিপ থিওরি অ্যান্ড প্লেট টেকটনিক থিওরি, ঠিক আছে, এটাকে ডিটেলসে পড়তে হয়। কন্টিনেন্টাল ডিপ থিওরি, ঠিক আছে, প্যানজিয়া প্যান্থালাসা থেকে শুরু করে, তারপর তোমার বিশেষ করে ইয়েগুলো মানে সাদৃশ্যগুলো, ভূতাত্ত্বিক সাদৃশ্য, জীবাশ্মগত সাদৃশ্য, কোথায় কোনটা পাওয়া গেছে, সেই জিনিসগুলো ভালো করে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আর এপিওরোজেনিক অ্যান্ড ওরোজেনিক মুভমেন্ট, তো এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি, মহিবাহক আলোড়ন, গিরিজনী আলোড়ন, ডিটেলসে পড়তে হবে, প্রক্রিয়া, বৈশিষ্ট্য, কি কি ভূমিরূপ তৈরি হয় সেইগুলো। আচ্ছা, ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্মস অ্যান্ড দেয়ার অরিজিন, বিভিন্ন ধরনের ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, তো এই ধরনের ভূমিরূপগুলো সম্পর্কে আমরা জানবো, তার অরিজিন সংক্রান্ত যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো জানবো। আর তার সাথে সাথে তার মধ্যে বিভিন্ন টার্ম ঢুকে থাকে, ইম্পর্টেন্ট টার্ম, সেই টার্মগুলো থেকে কিন্তু এখানে কোয়েশ্চেন আসে। এর পাশে দেখো ভলকানোস অ্যান্ড ভলকানিক ফিচার্স, ঠিক আছে, অগ্নুৎপাত, আর আছে আর্থকোয়েক, ঠিক আছে, ভূমিকম্প, বিশেষ করে ভূমিকম্পর যে নতুন জোনিং ম্যাপটা হয়েছে সেই জোনিং ম্যাপটা অবশ্যই দেখবে, আশা করছি এখানে কিন্তু প্রশ্ন আসবে ভূমিকম্পের জোনিং থেকে। ওকে, আর পিএসসির আরেকটা জিনিস খুবই ভালো লাগে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট থেকে তারা কোয়েশ্চেন করার চেষ্টা করে ইকুয়াল ভাবে। এরকম না যে কোনো একটা চ্যাপ্টার থেকে 15টা কোয়েশ্চেন করলো, কোনো চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন করলো, ওরকমটা হয় না, সব জায়গা থেকে ছুঁয়ে যাবে, সব জায়গা থেকে কোয়েশ্চেন তোমাকে করবে। ওকে, তুমি যদি ভাবো যে ছোট্ট একটা জিনিস বাদ দিয়ে দিব, হয়তো সেখান থেকে তোমাকে 1 বা 2 নম্বর ছুটে গেল,
ঠিক আছে, ওই জন্য খুবই সাবধানতার সহিত কিন্তু তুমি যদি প্রিপারেশন নাও তাহলে পিএসসিও কিন্তু ক্র্যাক করা যায়। আমি নিজে কিন্তু দুবার ইন্টারভিউ দিয়েছিলাম, বাট 15 সালে সেটা ছিল, তখন কিন্তু কোনো প্রকার আমার বিএড ছিল না, যার জন্য আমি হয়তো ফাইনালি ঢুকতে পাইনি। আচ্ছা, এখানে আছে দেখো 2 নম্বর আছে দেখো আর্থ ক্রাস্ট। ঠিক আছে, আমাদের এসএলএসটি সিলেবাসের ক্ষেত্রে প্রথমে যেটা থাকে আর্থ ক্রাস্ট। ঠিক আছে, আচ্ছা, জিওগ্রাফার জেনারেল প্রপার্টিস, আর্থ ক্রাস্টের জেনারেল প্রপার্টিস, মোডস অ্যান্ড অরিজিন অফ ইগনিয়াস। আচ্ছা, এখানে দেখো আর্থ ক্রাস্ট বলেছে, কিন্তু আমরা সবটাই পড়বো, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, টোটালটাই পড়তে হবে, সবগুলো থেকেই কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, জেনারেল প্রপার্টিস, মোডস অ্যান্ড অরিজিন অফ ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক। পিএসসির ক্ষেত্রে নেট সেট পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই শিলা চ্যাপ্টারটার ওয়েটেজটা কিন্তু অনেকটাই বেশি। পিএসসির ক্ষেত্রে কিন্তু এই শিলা চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। আচ্ছা, ওয়েদারিং অ্যান্ড মাস মুভমেন্ট, মাস ওয়াস্টিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওয়েদারিং থেকে মাস ওয়াস্টিং থেকে মিনিমাম 1-2 প্রশ্ন থাকবেই থাকবে, মিনিমামের কথা বললাম। আচ্ছা, এভলিউশন অফ ল্যান্ডফর্ম আন্ডার দ্য ডিফারেন্ট সাইকেল অফ ইরোশন, যেমন ফ্লুভিয়াল, গ্লেশিয়াল, এলিয়ন, মেরিন, কাস্ট। ঠিক আছে, বিশেষ করে এই যে বর্জিত যে প্রক্রিয়াগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, কাস্ট, সেই সমস্ত ভূমিরূপগুলোকে মানে ক্ষয়ের ফলে, সঞ্চয়ের ফলে ভূমিরূপগুলোকে জানবো, প্রত্যেকটার বৈশিষ্ট্য জানবো, আর প্রত্যেকটার যে সাইকেল আছে, ঠিক আছে, যেমন নদীর স্বাভাবিক ক্ষয়চক্র, ঠিক আছে, হিমবাহ ক্ষয়চক্র, তারপর বায়ুর ক্ষয়চক্র বা শুষ্ক মরু ক্ষয়চক্র, সামুদ্রিক ক্ষয়চক্র, ঠিক আছে, তারপর হচ্ছে কাস্ট সাইকেল অফ ইরোশন, এইগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়। ঠিক আছে, ভালো করে দেখতে হবে। এভলিউশন অফ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট টু দ্য স্ট্রাকচার, বিশেষ করে ড্রেনেজ প্যাটার্ন থেকে কোশ্চেন আসে। ওকে, আচ্ছা, 5 নম্বর আছে দেখো এলিমেন্ট অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট, ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার বেল্ট ওভার দ্য আর্থ। ক্লাইমেট তো ভালো করে পড়তেই হবে, ক্লাইমেটের ডিটেলসটাই আমাদেরকে পড়তে হয়। এইখানে দেখো এয়ার মাস দিয়েছে, এয়ার মাস থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে, মিনিমাম একটা প্রশ্ন এয়ার মাস থেকে থাকবেই। ওকে, আচ্ছা, প্ল্যানেটারি উইন্ডস অ্যান্ড লোকাল উইন্ডস, লোকাল উইন্ড থেকে তুমি একটা প্রশ্ন পেয়ে যাবে। ওকে, থাকবেই থাকবে। তো এইগুলোকে আমি ছোট ছোট ভিডিও দিব, আমার নোটপত্রেও এই সমস্ত জিনিসগুলো থাকবে এবং অনেকটা সাজানো থাকবে। ওকে, আমি ওয়েট করছি নোটিফিকেশনটা যদি দিয়ে দেয়, তারপরে হয়তো আমি কোর্সটাকে শুরু করব ভেবেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে এবং তোমাদের রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে, সেই জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেইভাবে নিজেকে তৈরি করব। ওকে, আচ্ছা, প্রেসিপিটেশন, অরিজিন অ্যান্ড টাইপস, প্রেসিপিটেশনের অরিজিন অ্যান্ড টাইপস, সাইক্লোনস, অ্যান্টি সাইক্লোনস, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট, এইখান থেকে তুমি 2টো প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, থাকবে। ঠিক আছে, ক্লাইমেট, বিশেষ করে কোপেনের ক্লাইমেট ক্লাসিফিকেশন এবং থর্নহাইটের ক্লাইমেট ক্লাসিফিকেশন, থাকবে 2টো প্রশ্ন। ঠিক আছে, পেয়ে যাবে এখান থেকে। আচ্ছা, বি নম্বরে আছে দেখো, বলছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। বললাম সেকশন 1-এ 2টো চ্যাপ্টার আর সেকশন 2-তে মোট 3টা চ্যাপ্টার আছে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির ক্ষেত্রে দেখো কি আছে, বলছে কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, ইকোলজি, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা অবশ্যই ভালো করে দেখতে হবে। ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড ইকোসিস্টেম, ঠিক আছে, ম্যানমেড ইকোসিস্টেম, ন্যাচারাল ইকোসিস্টেমগুলোর নাম জানতে হবে। ঠিক আছে, বড় বড় ইকোসিস্টেম যেগুলো আছে। কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি থেকে তোমাকে 1 থেকে 2টো প্রশ্ন থাকবে, অবশ্যই ভালো করে দেখতে হবে। এনভায়রনমেন্টাল পলিউশন, পলিউশন থেকে প্রশ্ন থাকবে। ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, গ্রিন হাউস ইফেক্ট থেকে প্রশ্ন হয়। গ্লোবাল ওয়ার্মিং, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন ছুঁয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সেকশন 2-তে আছে দেখো, সেকশন 2-তে মোট 3টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার আছে দেখো ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি, এই ইকোনমিক জিওগ্রাফি সারা জীবন বড় হয়, অনেক কিছু পড়তে হয়, কোশ্চেন আসে কম, কিন্তু ইকোনমিক্সে পড়তে গিয়ে ব্রেনের উপর প্রেশারটা কম পড়ে। ঠিক আছে, পড়তে ভালো লাগে, আমার তো ভালো লাগে, আশা করি তোমাদের অনেকেরই ভালো লাগে। তো ইকোনমিক জিওগ্রাফির ক্ষেত্রে লাম্বারিং, ঠিক আছে, পড়তে হবে অনেক কিছু, বাট ওর মধ্যে কোশ্চেনের সংখ্যা হবে কম। কাষ্ঠশিল্প, এগ্রিকালচার, এগ্রিকালচারের ক্ষেত্রে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং, ঠিক আছে, মানে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং, ব্যাপক কৃষি, আর হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার, মানে হচ্ছে বাগিচা কৃষি। এই 3টা কৃষির একদম ডিএনএ টেস্ট করতে হবে। ঠিক আছে, সব কিছু জানতে হবে, কারেন্ট সিচুয়েশন থেকে শুরু করে সমস্ত কিছু জানতে হবে, তাহলেই তুমি এখান থেকে 1-2টো প্রশ্ন আসলে পেরে যাবে। ফিশিং, ফিশিং থেকে এসএলএসটি-তেও প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এই ফিশিং গ্রাউন্ড থেকে পিএসসি-তেও কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে এর আগে আমি যখন 15 সালে দিয়েছিলাম ডেমার্সাল পিলিজিক, ওইখান থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল। ডিতে আছে দেখো মাইনিং, মাইনিং এর মধ্যে কোল,
পেট্রোলিয়াম, আয়রন ওরে, দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন। এই যে ফিশিং বলো, এগ্রিকালচার বলো, লাম্বারিং বলো, মাইনিং বলো, এইগুলো কিন্তু অল ওয়ার্ল্ড বেসিসে পড়তে হবে, ঠিক আছে? শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না, অল ওয়ার্ল্ড বেসিস পড়তে হবে, তার সাথে সাথে ভারতের ক্ষেত্রেও সেই ডেটাগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, পাওয়ার রিসোর্সের মধ্যে আছে দেখো কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল, প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি। বিশেষ করে অপ্রচলিত শক্তির নাম এবং তার উৎপাদন কেন্দ্রগুলো, কোন দেশ উৎপাদনের প্রথম, কোন দেশ দ্বিতীয়, ভারতের কি পজিশন আছে না আছে, সেইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো দেবে। ওকে, আচ্ছা, এরপর দেখো বলছে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে আছে দেখো আয়রন অ্যান্ড স্টিল, গোটা পৃথিবীর লৌহ ইস্পাত শিল্প, ওকে, অ্যালুমিনিয়াম শিল্প, কটন টেক্সটাইল শিল্প এবং জুট ইন্ডাস্ট্রি। তো এইগুলো হচ্ছে কি বলতো ম্যানুফ্যাকচারিং এর জন্য পড়তে হবে ওয়ার্ল্ড বেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে দেখো ডি নম্বর আছে দেখো হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে আছে দেখো কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিজিয়নস অফ দ্য আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ ক্লাইমেট, ঠিক আছে? এইখানটাতে কি পড়তে হয় বলতো? এইখানটাতে মেনলি পড়তে হয় এই যে বিভিন্ন উপজাতিগুলো আছে না তুন্দ্রা অঞ্চলে, সাহারা মরুভূমিতে, ক্লাইমেটের সাথে ওই সমস্ত জায়গার ম্যান এনভায়রনমেন্ট যে ইন্টারাকশন বা রিলেশনশিপ, তারা কোন পরিস্থিতিতে বেঁচে থাকে, তারা কি দিয়ে শিকার করে, কি দিয়ে ঘর তৈরি করে, কিভাবে তারা জীবনযাপন করে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ভালো করে পড়তে হয়। আচ্ছা, এরপর আছে দেখো ড্রেনেজ অ্যান্ড রিলিফ ইন লোকালাইজিং হিউম্যান অ্যাক্টিভিটিস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ফুড গ্যাদারিং, ঠিক আছে, খাদ্য সংগ্রহ, প্যাস্টোরালিজম, ঠিক আছে, পশুপালন এবং সাবসিস্টেন্স এগ্রিকালচার। ওকে, ফুড গ্যাদারিং, প্যাস্টোরালিজম এবং তোমার হচ্ছে সাবসিস্টেন্স এগ্রিকালচার রিলেটেড ম্যান এনভায়রনমেন্টাল রিলেশন, কে কোন জায়গায় বসবাস করছে, তাদের উপজাতির নাম কি, কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে, সেই জিনিসগুলো এখান থেকে পড়তে হয়। এখান থেকে তুমি মিনিমাম 1 থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে। 12 নম্বর আছে দেখো সেটেলমেন্ট প্যাটার্ন, রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট, হিয়ারেচি অফ আরবান সেটেলমেন্ট, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে? গোটা ওয়ার্ল্ড পপুলেশনের যে ডেটা, রিসেন্ট ডেটা, 10 বছরের আগে থেকে বর্তমান সিচুয়েশন পর্যন্ত, কোন দেশে জন্মহার বেশি, কোন দেশে শিক্ষিতর হার বেশি, কোন দেশে তোমার হচ্ছে মোট জনসংখ্যা বেশি, কোন দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি, তো এই জিনিসগুলো অবশ্যই আমাদের এখানে জানতে হবে। আচ্ছা, লাস্ট আছে দেখো ই নম্বর রিজিওনাল জিওগ্রাফি অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়া, স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই 6টা প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা ভারতের প্রাকৃতিক ভূগোলে পেয়ে যাব, ঠিক আছে? এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা মিনিমাম 10টার উপরে প্রশ্ন পাবে, মিনিমাম বললাম কিন্তু 10টার উপরে প্রশ্ন কিন্তু জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপরেই পেয়ে যাবে। তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো এই চ্যাপ্টার উপরে বা জিওগ্রাফি অফ ইন্ডিয়ার উপরে অবশ্যই গুরুত্ব দাও। আচ্ছা, ইরিগেশন অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট, রিভার ভ্যালি প্রজেক্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এগ্রিকালচার অ্যান্ড গ্রিন রেভলিউশন থেকেও কিন্তু প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, মিনারেল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন আছে, হুগলি শিল্পাঞ্চল, তা ভাগীরথী হুগলি শিল্পাঞ্চল, তারপর তোমার হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল, মুম্বাই পুনে শিল্পাঞ্চল, ভাদোদরা শিল্পাঞ্চল, কোয়েম্বাটোর শিল্পাঞ্চল, আহমেদাবাদ শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলগুলো কি পড়তে হয় বলতো? তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিবে যে আহমেদাবাদ শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি, ঠিক আছে, বা হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি, বা হলদিয়া শিল্পাঞ্চল কোন নদীর তীরে বা কোন ন্যাশনাল হাইওয়ের ধারে গড়ে উঠেছে, এইভাবে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দেয়। আচ্ছা, এরপর কি আছে দেখো, মিনারেল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো 16তে আছে দেখো পপুলেশন গ্রোথ, ভারতের পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন আছে, আরবানাইজেশন অ্যান্ড রিজিওনাল ডিসপ্যারিটিস, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে হয়ে থাকে। মোট কথা আমরা যদি ছোট ছোট ইউনিট ভাগ করি তাহলে মোট 16টা ইউনিট পাবো, ঠিক আছে? আর বড় বড় চ্যাপ্টার যদি ভাগ করি তাহলে মোট 5টা চ্যাপ্টার পাবো। আর টোটাল যদি এসএলএসটি সিলেবাসের সাথে এটাকে তুলনা করি মোটামুটি 70% এখানে কিন্তু আছে। এখানে প্র্যাকটিক্যালের কোনো কিছু কিন্তু নাই এবং থটের কিন্তু কোনো কিছু এর মধ্যে নাই। ওকে, সিলেবাসটা ছোট আছে কিন্তু একদম ভেতর থেকে কোশ্চেন হয়, ডেপথ থেকে প্রশ্ন হয়, কনসেপচুয়াল প্রশ্ন হয়। ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু তুমি অনেকের থেকে তুমি কিন্তু এগিয়ে থাকবে। ওকে, আর ইন্টারভিউটা ভালো করে দিতে পারলে কিন্তু চাকরিটাও হয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিওটি কেমন লেগেছে,
এরপরে তোমাদের কিরকম রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাকে জানাবে। আমি সাধ্যমতো ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সবার সঙ্গে আছি, অবশ্যই সবার প্রত্যেকেরই দিনটা ভালো কাটুক, এই বছরটা সবারই ভালো কাটুক। ঠিক আছে, আপার প্রাইমারি বের হবে শুনছি, বের হলে তো খুবই ভালো। এরপর যদি আবার এসএলএসটি বের হয় তা আমি তোমাদের সঙ্গে ছিলাম, আবারও থাকবো। পিএসসি বের হলে অবশ্যই থাকবো, মাদ্রাসা সার্ভিস কমিশন বের হলে অবশ্যই থাকবো, এমনকি ডাব্লিউবিসিএস অপশনাল জিওগ্রাফি যারা নিয়েছো তাদের জন্য আমি আছি। আমি বেশ কয়েকটা ভিডিও তোমাদেরকে ইউটিউবে দিব, এবং তার সাথে সাথে আমার নোটস কমপ্লিট হয়ে গেছে। সেই নোটসগুলো আমি কিন্তু তোমাদেরকে খুব অল্প পারিশ্রমিকের বিনিময়ে সেই নোটগুলোকে প্রোভাইড করব। ওকে।